ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আমরা পার্ট 1 কমপ্লিট করার পর এরপর আমরা পার্ট 2 শুরু করতে যাচ্ছি। তো যারা সরাসরি পার্ট 2তে চলে এসেছো তাদেরকে বলবো এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সের একেবারে উপরে পার্ট 1-এর লিঙ্ক পেয়ে যাবে। ওখানে ক্লিক করে তোমরা পার্ট 1টি দেখতে পারো। তো এখন আমরা পার্ট 2 এর মধ্যে পার্ট 1-এ যেখানে কমপ্লিট করেছিলাম তারপর থেকেই শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন। এই যে উত্তলকে অভিসারী বলা হয় কেন, খুব সুন্দরভাবে অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট পরে বলছে দীর্ঘদৃষ্টি ত্রুটি কী। এই যে দীর্ঘদৃষ্টি বা একে হাইপারমেট্রোপিয়া বলা হয়ে থাকে, কি বা কাকে বলে দেওয়া হলো। নেক্সট বলছে কোন ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায়। তো সেটির উত্তর হয়ে যাবে উত্তল লেন্স। নেক্সট পরবর্তী কোশ্চেন, একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কী। এই যে 220 ভোল্ট 100 ওয়াট লেখা থাকলে বোঝা যায় যে অ্যান্সারটি এই যে দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, প্রদত্ত অণুগুলির ক্ষেত্রে লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো। CO2, এই যে CO2 ডায়াগ্রামটি অঙ্কন করা হয়েছে। CnH3, এই যে NH3 এর জন্য। তো এখানে যে ভাষাগুলো দেওয়া রয়েছে চাইলে করতে পারো, না চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন। তো কেন পারে, এই যে অ্যান্সারটি তুলে ধরেছি। আচ্ছা, এখানে হচ্ছে ক্লোরাইড হবে, এটা ফ্লোরাইড হয়ে গিয়েছে, তো ক্লোরাইড করে নিও। নেক্সট পরের প্রশ্ন বলছে একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। তরল হয়ে যাবে জল এবং কঠিন হয়ে যাবে চিনি। নেক্সট পরবর্তী কোশ্চেন, লাইকার অ্যামোনিয়ার বোতলের ছিপি খোলার সময় বোতলটিকে ঠান্ডা করে খুলতে হয় কেন। এই যে অ্যান্সারটি। নেক্সট পরবর্তী কোশ্চেন, থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রনের উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এই যে সমীকরণ দেওয়া হয়েছে, তার সঙ্গে থার্মিট পদ্ধতিটি কী সেটাও তুলে ধরেছি। এই পদ্ধতির একটি প্রয়োগ লেখো, এই যে ব্যবহার বা প্রয়োগ। নেক্সট, লোহার মরিচা পড়া রোধে জিঙ্ক লেপন না টিন লেপন কোনটি বেশি উপযোগী ও কেন। তো জিঙ্ক লেপন বেশি উপযোগী, কেন, এই যে অ্যান্সারটি রয়েছে। পরবর্তী কোশ্চেন, জৈব ভঙ্গুর পলিমার কি, উদাহরণ দাও। এই যে জৈব ভঙ্গুর বা একে বায়োডিগ্রেডেবল পলিমার বলা হয়ে থাকে, তার সঙ্গে উদাহরণও দেওয়া হয়েছে। নেক্সট, কার্যকরী মূলক কাকে বলে। এই যে কার্যকরী মূলকের সংজ্ঞা। কার্যকরী মূলকের একটি উদাহরণ হিসাবে লিখতে পারো, উদাহরণ হিসাবে CHO। ওকে, তারই সঙ্গে বলছে অ্যালডিহাইডের কার্যকরী মূলকের গঠন সংকেত দেখাও। তো অ্যালডিহাইড কার্যকরী মূলকের গঠন সংকেতের কার্যকরী মূলকটাই তোমাদের উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে। এর উত্তর হয়ে যাবে যে এক বন্ধন CHO। তো এখানে লিখে দিই যেটা অ্যালডিহাইডের জন্য, অ্যালডিহাইড পাশে লিখে দিলাম ছোট্ট করে। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখন আমরা গ্রুপ ডির কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেখানে প্রথম কোশ্চেন বলছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রের ভিত্তি করে আদর্শ গ্যাস, এটা দন্তস হবে, গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই যে তিনজনের সমীকরণকে
একসঙ্গে মিশিয়ে আদর্শ গ্যাসের সমীকরণটি তৈরি হয়েছে, দেওয়া হলো এখানে। নেক্সট পরবর্তীতে একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এর অ্যান্সারটা আমরা দেখে নেব কি বলছে। সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণ হলো, এই যে সমীকরণটি দেওয়া হয়েছে, বলছে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম NaOH প্রয়োজন। তো আমাদের বিক্রিয়া যেটি দেওয়া রয়েছে H2SO4 প্লাস 2NaOH, যেখানে আমরা Na2SO4 প্লাস 2H2O পাচ্ছি। এখানে বলছে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিড কোনটা, এইটা গ্রাম বলছে, তাহলে এই H2SO4 এর আমরা আণবিক ভর নির্ণয় করব। H01 দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস S এর জন্য হয়ে থাকে 32, প্লাস O এর জন্য 16, 4টি O রয়েছে, 4 দিয়ে গুণ দিলাম, 1 2 2 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4 মানে 16 ইন্টু 4 করলে 64, এটা যোগ করলে আমরা পাচ্ছি 98 গ্রাম। তারপরে বলছে কত গ্রাম NaOH প্রয়োজন, তাহলে এখানেও এই যে NaOH এর জন্য আমরা আণবিক ভরটা নির্ণয় করব। 2 কে 2 থাকলো, Na এর জন্য 23 প্লাস O এর জন্য 16 প্লাস H এর 1, তাহলে 2 23 প্লাস 16 প্লাস 1 করলে আমরা পেয়ে যাব 40, তো এটা গুণ করলে আমরা পাচ্ছি 80। ওকে, তো এবারে আমরা এখানে যেটি করতে যাচ্ছি নেক্সট পেজে, যেটা আমরা বিক্রিয়া থেকে নির্ণয় করেছি যে 98 গ্রাম H2SO4 বিক্রিয়া করার জন্য 80 গ্রাম NaOH প্রয়োজন। তাহলে আমাদের চেয়েছে 4.9 গ্রাম H2SO4 বিক্রিয়া করার জন্য কত গ্রাম NaOH প্রয়োজন। তো 80/98 ইন্টু 4.9, পয়েন্ট তুলে দিলে 10 হচ্ছে, 0 0 কেটে গেল, 49 দিয়ে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 98, 2 দিয়ে 8 কাটলে 2 4 8, অর্থাৎ আমরা পাচ্ছি 4 গ্রাম NaOH প্রয়োজন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, এখানেও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে। উচ্চ তাপমাত্রায় Al ধাতুর প্রয়োজন Fe2O3 কে বিজারিত করে, তাহলে Al কাকে বিজারিত করছে, Fe2O3 কে বিজারিত করছে। বিজারিত করার ফলে এখানে Fe প্লাস Al2O3 পাচ্ছি। এটা বিক্রিয়া ব্যালেন্স করার জন্য এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, ব্যালেন্স হয়ে গেল। তারপরে কি বলছে, 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য 1 নম্বরে বলছে কত গ্রাম Al ধাতু প্রয়োজন, সেকেন্ডে বলছে বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। তো আমরা 1 নম্বরটাকে আগে দেখে নেব। তো Fe এর এখানে ভর সংখ্যা দেওয়া রয়েছে, মানে ওজন, তাই আমরা এই বিক্রিয়াতেও এর ওজন নির্ণয় করব। 2 কে 2 থাকলো, ইন্টু F এর জন্য আমাদের প্রশ্নেই দেওয়া রয়েছে যে 5.8, তো এটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 111.6 গ্রাম। তো 1 নম্বরটা নির্ণয় করব কত গ্রাম Al,
তো কতটা গ্রাম যেহেতু দেওয়া রয়েছে আমরা এল এর ওজনটা নির্ণয় করব, মানে আণবিক ভর। 2K2 থাকলো ইন্টু এল এর জন্য 27 দেওয়া রয়েছে 27, এটা গুণ করলে 54 গ্রাম। এবারে এখানে আমরা লিখতে পারি যে 111.6 গ্রাম Fe প্রস্তুতির জন্য 54 গ্রাম এল প্রয়োজন। তাহলে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য 54/111.6 ইন্টু 558, এই পয়েন্ট তুলে দিলে উপরে 10 চলে যাচ্ছে। 558 দিয়ে যদি 2 দিয়ে কাটাকাটি করা হয় সরাসরি চলে যাচ্ছে। 2 দিয়ে দিলে এদিকে 2 দুগুণে 4, 2 7 14, অর্থাৎ আমরা পাচ্ছি 270 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। এটি হচ্ছে আমাদের ফার্স্ট প্রশ্নের অ্যান্সার নির্ণয় হলো। নেক্সট ওরই পরে বলছে দ্বিতীয়তে বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। তো এখানে Fe2O3-র মোল সংখ্যা কত, এখানে যেহেতু মোল বলেছে আমরা এই বিক্রিয়ার জন্য মোলটা আগে নির্ণয় করব। Fe2O3 এর সামনে কিছু নেই, মানে 1 রয়েছে, তাহলে আমরা বলতে পারি 1 মোল। ওকে, তো আমরা এখানে লিখে নিতে পারি 11 মানে 111 বা 111.6 গ্রাম Fe প্রস্তুতির জন্য 1 মোল Fe2O3 লাগবে। তো 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত মোল, 1/111.6 ইন্টু 558, পয়েন্ট উঠে গেলে উপরে 10 চলে যাচ্ছে। একই রকম এখানেও 2 যাচ্ছে, 2 দিয়ে দিলে 2 5 10, অর্থাৎ আমরা পাচ্ছি 5 মোল Fe2O3 লাগবে। এই 5 মোল, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা দুটো প্রশ্নেরই অ্যান্সার সমাধান করলাম। নেক্সট পরবর্তীতে বলছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়। তো এর অ্যান্সারটি আমরা এখানে দেখে নেব। তো এখানে আমরা লিখতে পারি 1 সেন্টিমিটার বা 1 মিটার তামার দণ্ড 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ফলে যথাক্রমে 17 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার বা 1.7 ইন্টু 10⁻⁻6 মিটার দৈর্ঘ্য বাড়বে। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট ওরই সঙ্গে বলছে এর মান কেলভিন স্কেলেও একই থাকে কেন। এই যে কেন একই থাকে অ্যান্সারটি রইল। অথবাতে বলছে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের ওপর নির্ভর করে তা লেখো। তো এই যে কোন 3টি উপাদান হয়ে যাবে উষ্ণতা, উষ্ণতা, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই 3টি। ওকে, তো 3টির সাথে কিভাবে সম্পর্ক যুক্ত,
তো এখানে একটু ডিটেলসে দেওয়া রয়েছে, পারলে এটিও করে রাখো, কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে একটি ম্যাথ রয়েছে। বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √3, অর্থাৎ প্রতিসরাঙ্ক মিউ সমান √3। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি, তো আপতন কোণ আই সমান 45 ডিগ্রি। প্রতিসরণের ক্ষেত্রে রশ্মির চ্যুতিকোণ কত হবে নির্ণয় করো। চ্যুতিকোণ অর্থাৎ ডেল সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, সাইন আই বাই সাইন আর সমান মিউ। ওকে, তো এখানে সাইন থাকলো, আই এর মান দেওয়া রয়েছে 45 ডিগ্রি বাই সাইন আর সমান মিউ এর মান দেওয়া রয়েছে √3। আচ্ছা, 1 মিনিট, আমরা যে প্রশ্নটিকে নিয়ে সমাধান করছিলাম এখানে একটু টাইপিং ভুলের কারণে √2 হবে, এটা 3 হয়ে গিয়েছে। ওকে, তোমাদের প্রশ্নে যেটা রয়েছে √2 দেওয়া রয়েছে, এখানেও √2 করে নাও, এখানেও √2 করে নাও। তো এবারে আমরা সাইন আর এর মান এখান থেকে খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবো। তো তার আগে এখানে এই সাইন 45 ডিগ্রির মান হয়ে থাকে 1/√2 বাই সাইন আর যেমন ছিল থাকলো এদিকে √2। তো এখানে বা সাইন আর সমান √2, এটা নিচে হয়ে যাবে √2 বাই উপরে 1 হচ্ছে। ওকে, তো এটা একটু লেখাটা অন্যরকম হয়ে গেল, √2 ইন্টু √2 উপরে হচ্ছে 1। তো √2 গুণ করলে আমরা পাচ্ছি 2, অর্থাৎ 1/2। এটা কার মান হলো? সাইন আর এর জন্য। ওকে, তো সাইন আর কে সাইন আর রাখলাম। তো এই যে হাফ রয়েছে একে আমরা যদি সাইনে কনভার্ট করি, সাইন হাফ এভাবে লিখতে পারি। তো এই পদ্ধতিটার জন্য তো সাইন হাফ এর মান হয়ে থাকে কত? সাইন 30 ডিগ্রি। ওকে, তো এভাবে লেখা যায় না সাইন হাফ বলে, তো তোমাদের বোঝানোর সাপেক্ষে এই সাইন হাফটা লিখলাম। তো এটা ক্যান্সেল করে এখানে সাইন 30 ডিগ্রি করতে পারো। তো এখান থেকে সরাসরি আমরা করতে পারি যে আর সমান 30 ডিগ্রি। ওকে, তো যেহেতু এখানে আর সমান 30 ডিগ্রি চলে এসেছে, তাহলে চ্যুতিকোণ কত হবে? যে চ্যুতিকোণ ডেল মাইনাস আর, আচ্ছা এখানে ডেল মাইনাস আর করছি, ডেল সমান আই মাইনাস আর। তো আই এর মান 45 ডিগ্রি, আর এর মান 30 ডিগ্রি, অর্থাৎ মাইনাস করলে পাচ্ছি 15 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে? একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো। এই যে চিত্রটি অঙ্কন হয়েছে, ওরই সঙ্গে বলছে ফোকাস এফ চিহ্নিত করো। এই যে ফোকাস চিহ্নিত করা হলো। অথবাতে বলছে আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি, প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি লেখো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। ওটা নেক্সট পেজে তুলে ধরেছি। এই যে প্রতিসরণের দুটি সূত্র এবং দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, এই স্কেলের সূত্র এই পর্যন্ত করে দিও। নেক্সট পরবর্তী প্রশ্ন, তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। তো জুলের সূত্র তিনটি হয়ে থাকে, 1 2 3। এই তিনটিকে একসঙ্গে মিলিয়ে যে ফাইনাল জুলের সূত্রটি পেয়েছি এই যে। ওকে, তো এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা করতে পারো। উপরে যে রয়েছে আর নিচের সমীকরণটাতে যে এর মানটি বসানো হয়েছে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন,
এখানে কি বলছে, এখানেও একটি ম্যাথ রয়েছে। একটি বাড়িতে 2টি 60 ওয়াটের বাতি, 2টি 80 ওয়াটের পাখা আছে। প্রতি, এটা প্রতি হবে, প্রতিদিন, সরি ওটা বাতি যেমন ছিল বাতিই থাকবে কারণ এটা মিস করিনি। আচ্ছা, বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের বিওটি দাম 4 টাকা হলে 30 দিনে বৈদ্যুতিক খরচ নির্ণয় করো। তো প্রথমত আমাদের এখানে মোট ওয়াটটি নির্ণয় করতে হবে। মোট ওয়াট ডাব্লু সমান 2টি 60 ওয়াটের, তাহলে 2 ইন্টু 60 প্লাস 2টি 80 ওয়াটের পাখা, তাহলে 2 ইন্টু 80। এটা ক্যালকুলেশন করলে 6 দুগুণে 12, 120 প্লাস 8 দুয়ে 16, 160, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 280 ওয়াট। এবার হচ্ছে মোট সময়, এটা ঘন্টা দ্বারা চিহ্নিত করো কারণ আমরা ঘন্টাতে পরিবর্তন করব। প্রত্যেক দিন 5 ঘন্টা করে চলে, তাহলে 5 ইন্টু কত দিন ক্যালকুলেশন করব, 30 দিনের, 30, 5 দিনে 15, 150 ঘন্টা। এবারে আমরা বিওটি যে সমীকরণটা আমরা শিখেছি, যে ডাব্লু ইন্টু এইচ বাই 1000, ডাব্লু এর মান 280 ইন্টু এইচের মান 150 বাই 1000, উপরের দুটো নিচের দুটো কেটে গেল। তো উপরেরটা ক্যালকুলেশন করলে আমরা বা এটা কাটাকাটি করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো 5 দিয়ে দিলে 5 3 15, 5 2 10, 2 দিয়ে দিলে 2 1 2, 2 4 8, 14 3 42 এত ইউনিট। আর আমাদের প্রশ্নে এখানে বলেছে প্রতি ইউনিট, মানে 1 ইউনিট সমান 4 টাকা। আমাদের নির্ণয় করতে হবে 42 ইউনিট সমান 4 ইন্টু 42। এটা ক্যালকুলেশন করে 4 2 8, 4 4 16, 168 এত টাকা। এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, অথবাতে বলছে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। যে ফার্স্ট সেকেন্ড দুটি সূত্র। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে মাধ্যমা কিসের দিক নির্দেশ করে? এটি হবে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। নেক্সট পরবর্তীতে বলছে কোনো তেজস্ক্রিয় বিঘটনে প্রাথমিক নিউক্লিয়াস হলো 238, ইউরেনিয়াম 92 এবং অন্তিম নিউক্লিয়াস হলো 206, পিবি 82। এই বিঘটন প্রক্রিয়ায় কয়টি আলফা কণা ও কয়টি বিটা কণা নির্গত হয়? তো আমাদের ইউরেনিয়াম, যার ভর সংখ্যা দেওয়া রয়েছে 238 এবং কমাঙ্ক রয়েছে 92, এখান থেকে পরিবর্তন হয়ে পিবি পারদ, আচ্ছা পারদ বলছি, পারদের চিহ্ন তো Hg হয়ে থাকে, এটা হচ্ছে লেড, পিবি লেড। তো এর ভর সংখ্যা বলছে 206, কমাঙ্ক বলছে 82। ওকে, তো এটা ক্যালকুলেশনের জন্য আমরা প্রথমে আলফাটা নির্ণয় করব। এরকমই ম্যাথ তোমাদের আগেও সলিউশন করে দিয়েছি, যারা দেখেছো ভালো, বা যারা দেখোনি তাদের জন্য বলে দিই। তো প্রথমে ছিল ইউরেনিয়াম, এখানে 238, এখানে 92। প্রথমে আমরা আলফা কণা নির্ণয় করব। আলফা কণা নির্ণয় করার জন্য এই 238কে 206 মাইনাস করব, 206 মাইনাস করলাম, মাইনাস করলে আমরা এখানে পাচ্ছি 32। এবার এই 32কে 4 দিয়ে ভাগ করব। তো
চার আষ্টে 32 অর্থাৎ 8টি আলফা কণা। ওকে, তো 8টি আলফা কণা কিভাবে নির্ণয় করলাম? প্রথমে ভর সংখ্যা দুটোকে বিয়োগ করব, বিয়োগ করে যত অ্যান্সার আসবে তাকে 4 দিয়ে ভাগ করব, আমরা আলফা কণা পেয়ে যাব। তো আলফা কণা বেরিয়ে গেলে এখানে কি পরিবর্তন হচ্ছে? 206 থাকছে, এখানে একটা মৌল ধরলাম যার নাম এক্স। তো আলফা কণা বেরিয়ে গেলে আলফা কণার জন্য ভর সংখ্যার পরিবর্তন হয়ে থাকে 4 করে কমবে এবং এখানে 2 করে নিচে কমাঙ্ক 2 করে কমে যাবে। ওকে, আচ্ছা, কমাঙ্কটা কমবে না, ভর সংখ্যাটা কমবে এবং কমাঙ্কটা বেড়ে যাবে। তাহলে 8টি আলফা কণা বেরিয়ে যাচ্ছে, আর নিচে কত করে কমবে? 2 করে, 8 দুগুণে 16। ওকে, তাহলে এই 92 থেকে 16 মাইনাস করব। 92 থেকে 16 মাইনাস করলে, আবারও ভুল করলাম, বারবার মাইনাস করে ফেলছি। ভর সংখ্যাটা মাইনাস হবে, কমাঙ্কটা প্লাস হবে। তাহলে এই 92 এর সঙ্গে এই 16 প্লাস হবে। প্লাস হলে কি হচ্ছে? 6 2 8 9 1 10, তাহলে নিচে হয়ে যাবে 108। কিভাবে করলাম আরও একবার বলছি। দুটো ভর সংখ্যাকে আগে মাইনাস করব, মাইনাস ফলে যে অ্যান্সারটি আসবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ 8টি আলফা কণা। আমাদের ফার্স্ট অ্যান্সার হয়ে গেল। তো 8টি আলফা কণা বেরিয়ে গেলে যে তেজস্ক্রিয় মৌলটি আমরা পাচ্ছি তার ভর সংখ্যা এবং কমাঙ্ক নির্ণয় করলাম। এবারে এখান থেকে বিটা কণা নির্গত হচ্ছে। বিটা কণা কিভাবে নির্গত হবে? বিটা কণা নির্গত হওয়ার পর এর নাম হয়েছে, বা এই মৌলটি হয়েছে কি? পিবি, মানে লেড। বিটা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, তাহলে 206 ছিল 206ই থাকছে। এই 108 এখান থেকে কিভাবে পরিবর্তন হবে? এই বিটা এর জন্য ভরের কোনো পরিবর্তন হয় না, তাই 0 দিলাম। আর এই বিটার থেকে 1 মাইনাস হবে, মানে মাইনাস নয়, এটা হচ্ছে -1 হয়ে যাবে। এখানে যেহেতু মাইনাস রয়েছে, এখানে আমরা কিন্তু প্লাস করব। ওকে, এখানে প্লাস হবে। তো আমাদের এই পিবিতে প্রশ্নে কত দেওয়া ছিল? 82। আচ্ছা, এই ক্যালকুলেশনটা কোথাও একটা মিস করে যাচ্ছে, 1 মিনিট, তোমাদের এটা ক্যান্সেল করে আর একবার পুনরায় ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে শুনবে। ওকে, আচ্ছা, আমাদের মৌল যেটা ছিল যে ইউরেনিয়াম, যার ভর সংখ্যা 238 এবং কমাঙ্ক 92, এখান থেকে পিবি লেড এসেছে 206 এবং 82। তো আমরা প্রথমত ইউরেনিয়াম যেটা ছিল সেটা লিখে নেব। এখান থেকে প্রথমে আমাদের আলফা বের করব, তারপরে বিটা কণা বের করব। তো আলফা কণা বের করবার জন্য এই দুটো যে ভর সংখ্যা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে 238, এখান থেকে 206 মাইনাস করব। তো মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি কত? যে 32। এই 32কে আমরা 4 দিয়ে ভাগ করব। তো 4 আষ্টে 32, তাহলে আমরা পাচ্ছি কত? 8, অর্থাৎ আমাদের 8টি আলফা কণা। ওকে, তো 8টি আলফা কণা বেরিয়ে গেলে আলফা কণার ভরের কত পরিবর্তন হবে? একটার জন্য 4 এবং কমাঙ্কের পরিবর্তন হবে 2। তাহলে এটা একটার জন্য, তাহলে 8টা বেরাচ্ছে, তাহলে 8
এখানেও 8 গুণ হবে। ওকে, তাহলে আমরা পাচ্ছি 4 8 32 এবং কমাঙ্ক হয়ে যাবে 8 দুগুণে 16। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 32 আলফা 16 মাইনাস, আচ্ছা এভাবে না লিখে এই 32 2 3 8 মাইনাস 32, এটা একটা মৌল এক্স ধরলাম, আর নিচে 92 মাইনাস 16, কারণ এই যে আমরা এখানে 32 16 পেয়েছি, এটা মাইনাস করলে আমরা কত পাচ্ছি 206। এক্স মৌল 92 থেকে 16 মাইনাস করলে পেয়ে যাব 76। ওকে, তাহলে 8টি আলফা কণা নির্গত হওয়ার পর আমরা এই মৌলটি পাচ্ছি। এবার এখান থেকে আমরা বিটা কণা নির্গত করব। তো কয়টা বিটা কণা? বিটা কণা যখন নির্গত হবে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, ভর সংখ্যা যেমন ছিল থাকলো 206, বা আমরা এই যে মৌলটি পেয়েছি এটাই আমরা এখানে লিখে নেব। ওকে, তো কটা বিটা কণা নির্গত হয়েছে তার জন্য ভর সংখ্যা এখানেও 206 ছিল, এখানেও 206। এর কারণটা কি? যে বিটা কণার ভর 0, এর ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, আর বিটা কণার কমাঙ্কতে -1 হয়ে যাবে। এখানে যেহেতু -1 দিয়েছি, এখানে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে কত প্লাস হয়েছে একটু দেখে নিও। এই 76 থেকে 82 হয়েছে, তাহলে কত প্লাস হয়েছে? যে 82 থেকে 76 মাইনাস করলে আমরা পেয়ে যাব যে 12, এদিকে 4 6, তাহলে আমাদের 6টি বিটা কণা, ওকে 6টি বিটা কণা নির্গত হয়েছে। তাহলে আলফা কণা এর জন্য উপরে ভর সংখ্যাটি মাইনাস করব এবং তাকে 4 দিয়ে ভাগ করব, যত হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর বিটা কণা নির্গত হওয়ার জন্য যে এক্স মৌলটি পেয়েছি, এখান থেকে আমাদের এই পারদ ফাইনাল যে মৌলটি পেয়েছি এর মধ্যে বিয়োগফল হয়ে যাবে বিটা কণা। ওকে, আশা করছি এবারে দ্বিতীয়বারটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব এখন। এখানে বলছে এ বি সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 6 8 10। বলছে কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ? তো এটি হয়ে যাবে সি মৌলটি। কোনটি নিষ্ক্রিয় মৌল? এটি হয়ে যাবে সি। কার বিজারণ ক্ষমতা সর্বোচ্চ? এটি হবে এ। নেক্সট অথবাতে বলছে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 16 এর প্রথম 3টি মৌল হলো ও এস এসি, এদেরকে সাজাও পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে। তো এটি আমাদের ফার্স্ট প্রথমটা হবে এস ই এস ও। তারপরে বলছে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও, এটি হবে ও এস এসি। 3 নম্বরে বলছে আয়নাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও, তো এটি এসি এস ও। নেক্সট পরবর্তীতে বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ক্যাথোড ও অ্যানোড রূপে কি ব্যবহার হয়? তো ক্যাথোড রূপে হয়ে যাবে যে বেরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট, আর ক্যাথোডে হবে লোহা, অ্যানোডে হবে নিকেল। নেক্সট পরবর্তীতে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে
যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির সমিত রাসায়নিক সমীকরণ, লোহার পদ্ধতির শর্তগুলি লেখো। তো এই যে এখানে সমীকরণ লেখো হবে, লেখো এই পদ্ধতির শর্তগুলি লেখো। তো এটি হচ্ছে, এটা আবারও দ্বিতীয়বার টাইপিং হয়ে গিয়েছে। এই যে সমীকরণ, এই যে শর্ত। নেক্সট পরবর্তীতে এখানে 12তে কি বলছে, CH3 CH2OH এর সঙ্গে H2SO4 যোগ করলে আমরা পেয়ে যাব H2C দ্বিবন্ধন CH2। একে Br2CCl4 যোগ করলে BrCH2CH2Br পাচ্ছি। একেই এই H2C দ্বিবন্ধন CH2কে H2 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি CH3 এক বন্ধন CH3। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে বলছে সমাবয়তা কাকে বলে। এই যে সমাবয়তা কাকে বলে অ্যান্সারটি তুলে ধরেছি। তারই সঙ্গে বলছে C2H6O সংকেত বিশিষ্ট, আচ্ছা এখানে কিছু মিস করে গিয়েছি, একটু কোশ্চেনটা দেখে নিই। আচ্ছা এখানে কোশ্চেনটি তুলে ধরেছি যে C2H6O সংকেত বিশিষ্ট দুটি কার্যকরী মূলক ঘটিত সমাবয়বের গঠন দেখাও ও তার নাম লেখো। তো এটি তোমাদের এখানেই দেখিয়ে দিচ্ছি যে H এক বন্ধন C, উপরে এক বন্ধন H, নিচে এক বন্ধন H, এদিকে এক বন্ধন C, এই C এর সঙ্গে এক বন্ধন H, নিচেও এক বন্ধন H, এক বন্ধন OH। এটি একটি গঠন, এর নাম হয়ে থাকে ইথাইল অ্যালকোহল। ওকে, তো এরই সঙ্গে আবারও হবে যে H এক বন্ধন C, এক বন্ধন H, এক বন্ধন H, এক বন্ধন O, এক বন্ধন C, এক বন্ধন H, এক বন্ধন H, এক বন্ধন H। তো এটির নাম হচ্ছে ডাই মিথাইল ইথার। এদের দুজনের সংকেত একই, আর এরা একে অপরের মধ্যে কার্যকরী মূলক ঘটিত সমাবয়তার মধ্যে অবস্থান করে। ওকে, তো আজকে আমাদের কোশ্চেন যতগুলো ছিল আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। তো যারা নতুন এই ক্লাসের মধ্যে, তাদেরকে বলবো আমরা যে দুটো পার্টের মাধ্যমে ক্লাসটিকে কমপ্লিট করলাম, এর ফাইনাল PDF যদি পেতে চাও তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সের একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন্ট হতে পারো। ওখানে প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরে PDFগুলো আপলোড করা হয়, তোমরা ওখান থেকে দেখতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।